আমাদের আজকের ক্লাস সন্ধি। সন্ধি বলতে কি বোঝায়? পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে। বর্ণের মিলন বলতে কি বোঝায়? না, পরস্পর সন্নিহিত দুটি বর্ণ, শব্দ নয় কিন্তু, তাকে আমরা বলি হচ্ছে সন্ধি। বর্ণের মিলন বলতে কি বোঝায়? যেমন অ, আ, ক, খ, এগুলো বর্ণ। এই বর্ণের পরস্পর বর্ণের মিলন। সন্ধি কয় প্রকার? তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি। তাহলে কি বললাম? তিন রকম ভাগে ভাগ করা যায়। এই তিন রকম ভাগ বলতে কি বোঝায়? প্রথমটা হলো স্বরসন্ধি, তারপরটা হলো ব্যঞ্জন সন্ধি, আর তারপরটা হচ্ছে বিসর্গ সন্ধি। আমরা এই প্রত্যেকটা ভাগকে আলাদা আলাদা করে দেখবো, পড়ব। প্রথমে আমরা দেখবো স্বরসন্ধি কাকে বলে বা স্বরসন্ধি জিনিসটা কি। স্বরসন্ধি হলো স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে বলে স্বরসন্ধি। স্বরবর্ণ কোনগুলো? যেমন ধরো ক, অ, আ, হর্ষই দীর্ঘই, হর্ষ ও দীর্ঘ, রি, এ, ওই, ও, এগুলোকে আমরা সবগুলোকে একসাথে বলি স্বরবর্ণ। স্বরবর্ণের সাথে এই স্বরবর্ণের মিলনকে বলে স্বরসন্ধি। এবার এই স্বরসন্ধির কিছু নিয়মাবলী আছে, কিছু নিয়ম আছে। কি কি? দেখো, অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে এটা কি কি হতে পারে? যেমন অযুক্ত অ হতে পারে, অযুক্ত আ হতে পারে, আযুক্ত অ হয়ে যেতে পারে, আবার আযুক্ত আ হতে পারে। তাহলে কি কি হতে পারে? অযুক্ত অ, অযুক্ত আ, আযুক্ত অ, আযুক্ত আ। এই চারটে ক্ষেত্রেই আনসার কিন্তু হবে সব ক্ষেত্রেই আ। তাহলে কি বলছে দেখো, আমরা শুধু উদাহরণটা দেখব। আমাদের পরীক্ষায় কিরকম দেবে? বেদান্ত দেবে, দিয়ে বলবে এ- এটাকে ভাঙলে কি পাওয়া যাবে। তখন ওই বেদযুক্ত অন্তটা আমাদের লিখতে হবে। যেমন রামায়ণ, রামযুক্ত অয়ন। স্বরসন্ধির নিয়ম: হর্ষইকার কিংবা দীর্ঘইকারের পর ইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে দীর্ঘইকার হবে। সেম, মানে হর্ষই যুক্ত হর্ষই ইজ ইকাল টু দীর্ঘই, হর্ষই যুক্ত দীর্ঘই ইজ ইকাল টু দীর্ঘই, দীর্ঘই যুক্ত হর্ষই ইজ ইকাল টু দীর্ঘই, দীর্ঘই যুক্ত দীর্ঘই ইজ ইকাল টু দীর্ঘই।
যেমন উদাহরণ কি, রবিযুক্ত ইন্দ্র, রবীন্দ্র। র বয় হস্যি রবি, যখন রবীন্দ্র হচ্ছে র বয় দীর্ঘী। এরকম সেমই হর্ষইকার কিংবা দীর্ঘইকারের পরে যদি হর্ষৌকার কিংবা দীর্ঘৌকার সেম অর্ডারে, কিরকম, যেমন হচ্ছে হর্ষযুক্ত হর্ষ ইজিক্যাল টু দীর্ঘ, হর্ষযুক্ত দীর্ঘ ইজিক্যাল টু দীর্ঘ, দীর্ঘযুক্ত হর্ষ ইজিক্যাল টু দীর্ঘ, দীর্ঘযুক্ত দীর্ঘ ইজিক্যাল টু দীর্ঘ। যেমন কটুযুক্ত উক্তি কটুক্তি, মরুযুক্ত উদ্যান মরুদ্যান, সেম। অকার কিংবা আকারের পর ইকার কিংবা দীর্ঘইকার হলে উভয় মিলে একার হয়। এটা কি বলছে, অকার কিংবা আকারের পর হর্ষই কিংবা দীর্ঘই থাকলে। আমরা এতক্ষণ ধরে করছিলাম অকারের সাথে আ, মানে অযুক্ত আ এরকম। এবার হচ্ছে অ বা আয়ের সাথে হর্ষই কিংবা দীর্ঘই, মানে ব্যাপারটা কিরকম, অযুক্ত হর্ষই কিংবা অযুক্ত দীর্ঘই, কিংবা আযুক্ত হর্ষই কিংবা আযুক্ত দীর্ঘই। এই চারটে ক্ষেত্রেই কি হবে, এ হবে। অর্থাৎ অযুক্ত হর্ষ ইজিক্যাল টু এ, বা অযুক্ত দীর্ঘ ইজিক্যাল টু এ, আযুক্ত হর্ষ ইজিক্যাল টু এ, বা আযুক্ত দীর্ঘ ইজিক্যাল টু এ। যেমন কি স্বযুক্ত ইচ্ছা স্বেচ্ছা, পূর্ণযুক্ত ইন্দু পূর্ণেন্দু, এগুলো। আমরা এখানে কি দেখব, এখানে দেখব এই স্ব ইচ্ছা পূর্ণেন্দু, এই যে ভাগগুলোকে আমরা দেখছি, এইগুলোর উদাহরণগুলোকে আমরা মাথায় রাখবো। আর যেভাবে এই যে ভাঙা হচ্ছে, এই ইকুয়েশনটা মাথায় রাখবো, কার সাথে কে যুক্ত হচ্ছে। নেক্সট, অকার কিংবা আকারের পর হর্ষ কিংবা দীর্ঘও থাকলে উভয় মিলে ওকার হয়, যে সেই ওকার পূর্ববর্ণে যুক্ত হয়। তাহলে কিরকম হলো, অযুক্ত হর্ষ ইজিক্যাল টু ও, অযুক্ত দীর্ঘ ইজিক্যাল টু ও, আযুক্ত হর্ষ ইজিক্যাল টু ও, আযুক্ত দীর্ঘ ইজিক্যাল টু ও। অর্থাৎ কাব্যযুক্ত উদ্যান ইজিক্যাল টু কাব্যোদ্যান, রাসযুক্ত উৎসব ইজিক্যাল টু রাসোৎসব। এইগুলো আমাকে দেখতে হবে। নেক্সট, অকার কিংবা আকারের পর রিকার থাকলে উভয় মিলে অর হয়। তাহলে কি বলছে, মানে অযুক্ত রি করলে ইজিক্যাল টু করলে কি হয়, অর, মানে অরয় হসন্ত। যেমন এই অরয় হসন্ত বলতে কি বোঝায়, দেখো, এটা অযুক্ত রিও হতে পারে, আযুক্ত রিও হতে পারে, দুটো ক্ষেত্রেই হবে অর, মানে ইজিক্যাল টু হবে ও, ইজিক্যাল টু হবে অ রয় হসন্ত। কিরকম বলছে দেখো, দেবযুক্ত ঋষি দেবর্ষি, আমরা যদি দেবর্ষিকে ভাঙি তাহলে কি পাবো,
দ যুক্ত এ, দয়ের নিচে হসন্ত, তারপরে কি ব যুক্ত অ যুক্ত র যুক্ত হর্ষই যুক্ত পেটকাটা মতন, এই পেটকার বন্ধনের যুক্ত হর্ষই। তার মানে কি পেলাম? অযুক্ত র। রেফটাকে আমরা কিভাবে ভাঙি? রেফটাকে আমরা ভাঙি হচ্ছে র, রয় হসন্ত, এবং সেটা কার পরে আসে? অয়ের পরে আসে। কারণ আমরা জানি, আমরা যখন দেবর্ষি উচ্চারণ করি, আগে র হয়, তারপরে পেটকাটা মধ্যন্ন স হয়, তারপরে হর্ষই উচ্চারণ হয়। তো এই অর্ডারটাকে মাথায় রাখবে। যেমন বিপ্রযুক্ত ঋষি, বিপ্রষি। অকার কিংবা আকারের পর একার কিংবা ঐকার থাকলে উভয় মিলে ঐকার হয়। তার মানে কি? অযুক্ত এ ঐকার, আযুক্ত এ ঐকার, অযুক্ত ওই ঐকার, আযুক্ত ওই ঐকার। চারটে কন্ডিশনে কি হবে? ঐকার হবে। যেমন জনযুক্ত এক জনৈক, সর্বযুক্ত এবং সর্বৈব। নেক্সট, অকার কিংবা আকারের পর ওকার কিংবা ঔকার থাকলে উভয় মিলে ঔকার হয়। সেই ঔকার পূর্ব বর্ণে যুক্ত হয়। ব্যাপারটা কিরকম? অযুক্ত ও ঔকার, অযুক্ত ঔ ইজিক্যাল টু ঔকার, আযুক্ত ও ইজিক্যাল টু ঔকার, ও আযুক্ত ঔ ইজিক্যাল টু ঔকার। চারটে ক্ষেত্রেই কি হবে? ঔ হবে। যেমন বনযুক্ত ঔষধি, বনৌষধি, মাংসযুক্ত ওজন, মাংসৌদন। হর্ষইকার কিংবা দীর্ঘইকারের পর হর্ষইকার কিংবা দীর্ঘইকার ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে, আমরা সূত্রটা কি শিখেছিলাম? হর্ষইকারের এবং সঙ্গে দীর্ঘইকার কিংবা হর্ষইকারের সাথে হর্ষইকার কিংবা যদি যুক্ত হয়, তাহলে সেখানে কি হয়? দীর্ঘইকার হয়। কিন্তু এখানে কন্ডিশনটা দিচ্ছে হর্ষইকার বা দীর্ঘইকারের সাথে হর্ষইকার দীর্ঘইকার ছাড়া কোন বর্ণ যুক্ত হবে, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে কন্ডিশনটা কি? হর্ষইকার এবং দীর্ঘইকার যে দুটোর যে কোনো একটা হতে পারে। কার সাথে? হর্ষই দীর্ঘই বাদে অন্য স্বরবর্ণ থাক, অন্য স্বরবর্ণ থাকলে পূর্ববর্তী হর্ষইকার কিংবা দীর্ঘইকার স্থানে জ ফলা হয়। কি বলছে? স্বরবর্ণ থাকলে পূর্ববর্তী হর্ষইকার কিংবা দীর্ঘইকার স্থানে কি হয়ে যাবে? জ ফলা হয়ে যাবে। যেমন আদিযুক্ত অন্ত, আদ্যন্ত, প্রতিযুক্ত আগম, প্রত্যাগমন। উকার কিংবা দীর্ঘ উকার, সেম হর্ষই আর দীর্ঘই এর মতন, হর্ষ উকার এবং দীর্ঘ উকার এরপর উকার কিংবা, আমরা সেম জানি রুলসটা হর্ষই দীর্ঘ উ এর ক্ষেত্রেও, সেখানে যদি হর্ষ দীর্ঘ বাদ দিয়ে যদি অন্য কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? বফলা হবে। যেমন যেমন অনুযুক্ত অয় অন্যয়, সুযুক্ত অল্প স্বল্প। অর্থাৎ অনুযুক্ত অয় কি হয়? অন্যয়। এই অনুযুক্ত অয়, দেখো উ রয়েছে তারপরে অ রয়েছে, তাহলে সেটা কি হয়ে গেছে? বফলা। রিকারের পর রিকার ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে রি স্থানে র হয়। এই রটা আবার র ফলা হয়। আগেরটা যেমন আমরা কি পেয়েছিলাম? রেফ পেয়েছিলাম। এটা তেমনি র ফলা।
যেমন পিতৃযুক্ত অনুমতি, পিত্র অনুমতি, মাতৃযুক্ত আদেশ, মাত্রাদেশ। নিপাতনে সিদ্ধ সন্ধি, এই নিপাতনে সিদ্ধ বলতে কি বোঝায়? এই যে আমরা স্বরবর্ণের যে এত নিয়মগুলো যে দেখলাম, এই কোন নিয়মের আওতায় যেগুলো পড়ে না তাকে আমরা বলি হচ্ছে নিপাতনে সিদ্ধ। যে সমস্ত শব্দ সন্ধির সূত্রের মধ্যে পড়ে না অথচ সন্ধিবদ্ধ হয়, কিংবা যে সমস্ত শব্দ সন্ধির নিয়ম মতো সুনির্দিষ্ট রূপ না পেয়ে অন্য প্রকার রূপ লাভ করে, সেগুলোকেই আমরা বলি যে নিয়ম বহির্ভূত, এটাকেই আমরা বলি নিপাতনে সিদ্ধ। ব্যঞ্জন সন্ধি কাকে বলে? ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের কিংবা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে। ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের কিংবা ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণে, এখানে কি হয়? আমরা আগেরটাতে কি পড়েছিলাম? স্বরবর্ণের সাথে স্বরবর্ণের। এখানে ব্যঞ্জন বর্ণের এই ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে কিন্তু নিয়মটা একটু আলাদা। এখানে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণও হয়, এখানে ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণও হয়। এবারে এখানে রুলস গুলো আমরা দেখব। স্বরবর্ণের ক্ষেত্রে কিন্তু স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ যুক্ত হয় না, কিন্তু যেহেতু ব্যঞ্জন বর্ণ উচ্চারণে স্বরবর্ণ জড়িত থাকে, তাই স্বরবর্ণ স্বরসন্ধির ক্ষেত্রে আমরা দেখি যে ব্যঞ্জন বর্ণের সাথে শুধু ব্যঞ্জন বর্ণ হয় না, ব্যঞ্জন বর্ণের সাথে কিন্তু স্বরবর্ণ যুক্ত হয়। প্রথম, স্বরবর্ণ বর্গ, স্বরবর্ণ এবং বর্গের তৃতীয় চতুর্থ। এই বর্গ কি না, আগে আমরা ক্লাসে বর্ণ করেছি, সেখানে দেখেছি স্পর্শ বর্ণের 5টা বর্গ আছে। ক বর্গ, চ বর্গ, ট বর্গ, এরকম বর্গের ভাগ আছে। প্রতিটা বর্গে 5টা করে বর্ণ আছে, যেমন ক, খ, গ, ঘ, ঙ। সেক্ষেত্রে আমরা কি দেখব?
স্বরবর্ণ বর্গের তৃতীয় চতুর্থ বর্ণ কিংবা জড় লব হ পড়ে থাকে, পরে থাকে পূর্বপদের অন্তঃস্থিত ক, খ, ক পূর্বপদের অন্তঃস্থিত ক স্থানে গ, চ স্থানে বর্গের জ, ট স্থানে ড, প স্থানে ব হয়। অর্থাৎ ক হচ্ছে বর্গের প্রথম বর্ণ, সেটা কি হয়ে যায় তৃতীয় বর্ণ, গটা ক নম্বর 3 নম্বর বর্ণ। দিকযুক্ত অন্ত দিগন্ত, দিকযুক্ত ভ্রম দিগ্ভ্রম। দেখো কটা গ হয়ে গেছে। স্বরবর্ণ গ, ঘ, দ, ধ, ব, ভ কিংবা জর লব পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ত বা দ স্থানে হয় কি হয়, যেমন ধরো জগৎযুক্ত ঈশ্বর, জগদীশ্বর, খণ্ডের ত মানে কি ত, বিদ্যুৎ যুক্ত বেগে বিদ্যুৎ বেগে, চ কিংবা ছ পরে থাকলে পূর্ববর্তী অন্তঃস্থিত ত বা দ স্থানে চ হয়। তাহলে কি বলছে, চ বা ছ পরে থাকলে আগের পদে কি থাকবে অবশ্যই ত বা দ স্থানে চ হয়, যেমন উদযুক্ত চারণ উচ্চারণ, দেখো চয় চয় হয়ে গেছে। সদযুক্ত চরিত্র সৎ চরিত্র চয় চয়। বর্গের জ কিংবা ঝ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ত বা দ স্থানে বর্গের জ হয়, যেমন অসৎ যুক্ত জন অসৎ জন, যাবৎ যুক্ত জীবন যাবৎ জীবন। ট কিংবা ঠ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ত বা দ স্থানে ট হয়, যেমন তদযুক্ত টিকা, দেখো টয় টয় হয়ে গেছে তট্টিকা। ড কিংবা ঢ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ত বা দ স্থানে ড, যেমন উদযুক্ত ডিন উড্ডিন, দেখো ডয় ডয়। ল পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ত বা দ স্থানে ল হয়, যেমন উদযুক্ত লাশ উল্লাস, তদযুক্ত লিপি তিতল লিপি। দেখো দটা কি হয়ে গেছে উঠে গিয়ে লয় লয় হয়ে গেছে। ক, খ, ত, থ, প, ফ দন্তের স পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত দ বা ধ স্থানে ত হয়, বিপদ যুক্ত পাত বিপদ পাত, তদযুক্ত সম তৎসম। দেখো তালবস্য পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ত বা দ স্থানে চ এবং তালবস্য স্থানে ছ হয়, যেমন উৎ যুক্ত শ্বাস উচ্ছ্বাস, উদ যুক্ত শাসিয়া উচ্ছ্বসিয়া। হ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত
ত বা দ স্থানে দ, ত বা দ স্থানে দ এবং হ স্থানে ধ হয়। যেমন উদ্যুক্ত ঋত, উদ্ধৃত, উদ্যুক্ত হার, উদ্ধার। তার মানে কি হবে এখানে, ত বা দ স্থানে এখানে কি হবে, দ হবে, আর হ স্থানে ধ হবে। পূর্বপদের অন্তঃস্থিত হ, ধ কিংবা ভ পরে থাকলে, ত থাকলে, হ এর পরে যদি ত থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, হয় তয় হবে। যেমন গয় ধয়, দয় ধয়, বয় ধয়, এরকম। যেমন বিমুহ যুক্ত ত, বিমুগ্ধ, বুধ যুক্ত ত, বুদ্ধ। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে কি হয়েছে, শেষে ত যুক্ত হয়েছে, কিন্তু আগেরটা কি হয়ে গেছে, গয় ধয়, বয় ধয়, দয় ধয়, এইগুলো তিনটে হয়, গয় ধয়, দয় ধয়, বয় ধয়। পূর্বপদের অন্তঃস্থিত স্বরবর্ণের পরে ছ থাকলে ছ স্থানে চয় ছয় হয়। যেমন দন্তের শয়বয় যুক্ত ছন্দ, সৎ ছন্দ, কি হয়ে গেছে, চয় ছয় হয়ে গেছে। তাহলে আগে যদি স্বরবর্ণ থাকে, কারণ শয়বয়তে কি হয়, স, লাস্টে অ, তার মানে স্বরবর্ণের পরে যদি ছ থাকে তাহলে সেখানে কি হয়ে যাবে, চয় ছয় হবে। পূর্বপদের অন্তঃস্থিত চ বা বর্গের জর পর ন থাকলে ন স্থানে ইয় হয়। রাজযুক্ত নি, রাগী, এইখানে কি বলছে, এখানে বলছে যে পূর্ববর্তী অন্তঃস্থিত চ বা বর্গের জ থাকবে, এরপরে যদি ন থাকে তাহলে সেটা হয়ে যাবে ইয়। যেমন যুক্ত ন, যজ্ঞ। ন কিংবা মা পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ক স্থানে উ, ত স্থানে মূর্ধন্য, ত বা দ স্থানে দন্তের ন। ভেবে দেখো প্রত্যেকটা পদের ওটা পঞ্চম পদ, মানে ক স্থানের ক, ক বর্গের পঞ্চম পদ কি উ, আচ্ছা ট বর্গের পঞ্চম পদ কি মূর্ধন্য। তাহলে আমরা কি দেখলাম, দেখ দিকযুক্ত নিরূপণ, দিং নিরূপণ, মানে কটা উ হয়ে গেল, বর্গের প্রথম বর্ণ ছিল পঞ্চম হয়ে গেল। সেরকমই ট থাকলে মূর্ধন্য হবে, ত বা দ থাকলে দন্তের ন হবে, প থাকলে ম হবে। এইভাবে প্রত্যেকটা বর্গের প্রথম বর্ণ থাকবে এবং হবে পঞ্চম বর্ণ। তালবস্য দন্তেস্ব হ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ন স্থানে অনুস্বর হয়। যেমন দ ন যুক্ত সন, দংশন, হিম যুক্ত সা, হিংসা। ট হতে ম পর্যন্ত যে কোনো বর্ণ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ম স্থানে পূর্ববর্তী বর্গীয় বর্ণটির পঞ্চম বর্ণ হয়। যেমন সমযুক্ত চয়, সঞ্চয়, ইয়া হয়ে গেছে। সমযুক্ত চিত, সঞ্চিত। ক, খ, গ, ঘ যে কোনো একটি বর্ণ
পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ম স্থানে উ কিংবা অনুসার হয়। যেমন সমযুক্ত কীর্ণ, সংকীর্ণ, কি হবে? উয় কয়। সংযুক্ত কীর্তন, সংকীর্তন। জর লব তালবস্য দন্তেস্ব পেটকাটা মধ্যে স হল হলো যদি হয়, তাহলে যদি এগুলো যদি পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ম স্থানে অনুসার হয়ে যাবে। যেমন সমযুক্ত মত, সংযত। সমযুক্ত যত, সংযত। সমযুক্ত রক্ষণ, সংরক্ষণ। মটা অনুসার হয়ে যাবে। পেটকাটা মধ্যাহ্নস্বর পরে যদি ট কিংবা থ থাকে, পেটকাটা মধ্যাহ্নস্বর পর ত কিংবা থ থাকলে ত স্থানে ট এবং থ স্থানে ঠ হয়। ঋষ যুক্ত ত, হৃষ্ট। বৃষ যুক্ত ত্রি, বৃষ্টি। উদ উপসর্গের পরে স্থা ও স্তন ভ ধাতুর স লোপ পায়। যেমন উদ্যুক্ত স্থাপন, উত্থাপন। দন্ত শয়টা লোপ পেল। উদযুক্ত স্থাপক, উত্থাপক। সম ও পরি উপসর্গের পরে ক্রি ধাতু থাকলে ধাতুর পূর্বে স এর আগম হয় এবং ম অনুসার হয়ে থাকে। কি বলছে? সম ও পরি উপসর্গের পরে ক্রি ধাতু থাকে। নেক্সট দেখো বিসর্গ সন্ধি। বিসর্গের সহিত স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের যে সন্ধি তাকে বিসর্গ সন্ধি বলে। বিসর্গের সহিত স্বরবর্ণের বা ব্যঞ্জন বর্ণের যে সন্ধি তাকে বিসর্গ সন্ধি বলে। তাহলে বিসর্গের সাথে স্বরবর্ণ কিংবা ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, এর নিয়মাবলী গুলো কি কি? চ বা ছ পরে থাকলে পূর্ববর্তী বিসর্গের স্থানে তালবস্য হয়। যেমন নিযুক্ত চল, নিশ্চল। নবযুক্ত চল, নভোচর। ট বা ঠ পরে থাকলে পূর্ববর্তী বিসর্গের স্থানে পেটকাটা মধ্যাহ্নস্ব হয়। যেমন ধনু যুক্ত, ধনু বিসর্গ আছে, টঙ্কার, ওটা হয়ে যাবে ধনুষ টঙ্কার। চতুযুক্ত টয়, চতুষ্টয়। ত বা থ পরে থাকলে পূর্ববর্তী বিসর্গের স্থানে দন্তের স হয়। ইতযুক্ত তত, ইতস্তত। মনযুক্ত তাপ, মনস্তাপ। দন্তের স এসছে। পূর্বপদের শেষে যদি অকার ও বিসর্গ থাকে এবং পরপদের প্রথম বর্ণ যদি অকার হয়, তবে সেই অকার ও বিসর্গ উভয় মিলিয়ে ওকার হয়। ওকার পূর্ববর্ণে যুক্ত হয় এবং পরবর্তী অকার লোপ পায়। তত যুক্ত অধিক, ততোধিক। বয়োযুক্ত অধিক, বয়োধিক। এগুলো পূর্বপদের শেষে যদি অকার ও দন্তেস্ব জাত বিসর্গ থাকে এবং বর্গের তৃতীয়, পঞ্চম অথবা জ র ল ব হ ইয়াদের কোনো একটি যদি পরপদের প্রথম বর্ণ হয়, তাহলে অকার ও বিসর্গ উভয় মিলে ওকার হয়।
ওকার পূর্ব বর্ণে যুক্ত হয়, যেমন মনোযুক্ত দ্বীপ মনোদ্বীপ, তপযুক্ত বন তপবন। উদাহরণগুলো মাথায় রাখবে, তবে কিন্তু নিয়ম মাথায় থাকবে। পূর্বপদের শেষস্থ অকারের পর যদি র জাত বিসর্গ থাকে এবং স্বরবর্ণ বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ কিংবা জ ল ব হ ইহাদের যে কোনো একটি যদি পরপদের প্রথম বর্ণ হয়, তাহলে র জাত বিসর্গের স্থানে র হয়। সেই নবজাতর পরবর্তী স্বরবর্ণের সহিত যুক্ত হয় কিংবা রেফ হয়ে পূর্ববর্তী ব্যঞ্জনের মস্তকে চলে যায়। যেমন অন্তযুক্ত লোক, দেখো অন্তর লোক, রটা রেফ হয়ে গেছে। অন্তযুক্ত নিহিত, অন্তর্নিহিত। পূর্বপদের শেষে অকার কিংবা আকার ভিন্ন পদ ভিন্ন স্বরের পরে যদি বিসর্গ থাকে এবং স্বরবর্ণ বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ বা জ ল ব হ যে কোনো একটি যদি পরপদের প্রথম বর্ণ হয়, তবে বিসর্গের স্থানে র হয়। সেই নবজাতর র পরবর্তী স্বরের সঙ্গে যুক্ত হয় কিংবা রেফ হইয়া পূর্ববর্তী ব্যঞ্জনের মস্তকে চলে যায়। যেমন নিযুক্ত অঙ্কুশ, নিরঙ্কুশ। পূর্ববর্তী প্রথম বর্ণ যদি র হয়, তাহলে পূর্বপদের শেষস্থ র জাত বিসর্গের লোপ হয় এবং বিসর্গের পূর্বস্থ স্বরবর্ণটি দীর্ঘ হয়, অর্থাৎ অস্থানে আ, হস্যই স্থানে হস্যই, হর্ষ স্থানে এ। যেমন নিযুক্ত রব, নীরব। এখানে কি হয়েছে? এখানে কিন্তু হস্যিটা দীর্ঘী হয়ে গেছে। অকার বা আকারের পর বিসর্গ থাকলে এবং পরপদের প্রথম বর্ণ ক, খ, প, ফ যে কোনো একটি হলে সেই বিসর্গ স্থানে দন্তেশ্ব হয়। যেমন নমযুক্ত কার, নমস্কার। ক, খ, প, ফ যে কোনো একটি বর্ণ পরপদের প্রথম বর্ণ হলে নিযুক্ত আবি, বহি, দু, চতু প্রভৃতি বর্ণের বিসর্গ স্থানে পেটকাটা মূর্ধন্য ষ হবে। যেমন নিযুক্ত প্রয়োজন, নিষ্প্রয়োজন, নিযুক্ত প্রভ, নিঃপ্রভ। এরকম প্রথম পদের অন্তরে অকারের পর যদি বিসর্গ থাকে এবং পরপদের প্রথম বর্ণ যদি অকার ভিন্ন অন্য স্বরবর্ণ হয়, তখন বিসর্গের লোপ হয়। লোকের পর আর সন্ধি হয় না। তার মানে কি হয়? বিসর্গটাই খালি লোপ চলে যায়, মানে চলে যায়। অতযুক্ত এব, অতএব। শিরযুক্ত উপরি, শিরোপরি। পরপদের প্রথমে দন্তের শয়তয়, দন্তের শয়থয়, দন্তের শয়পয় থাকলে পূর্বপদের অন্তঃস্থিত বিসর্গ বিকল্পে লুপ্ত হয়। নিযুক্ত স্পন্দন, নিস্পন্দন। বক্ষযুক্ত স্থল, বক্ষস্থল। এরপর আসছি আমরা কিছু বাংলা সন্ধিতে। এগুলো আমরা পেলাম, এগুলো হচ্ছে সংস্কৃত সন্ধি থেকে অনুপ্রাণিত হয়ে যেগুলো বাংলায় এসছে এবং তার ভাগ। এগুলো হচ্ছে বাংলার নিজস্ব সন্ধি। দ্রুত উচ্চারণের ফলে পাশাপাশি অবস্থিত দুইটি ধ্বনির কোন মিলন হয়, দুইটি ধ্বনির কোথাও মিলন হয়, কোথাও ধ্বনি দুইটি একটি লোপ পায়, আবার কোথাও বা তাদের কিছুটা বিকৃতি ঘটে, এটাই বাংলা সন্ধি। তাহলে বাংলা সন্ধি কয় প্রকার? দুই প্রকার, স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি। বাংলা স্বরসন্ধির নিয়মাবলী: পাশাপাশি দুইটি স্বরবর্ণ থাকলে একটির লোপ হয়। যেমন বার যুক্ত এক, বারে। শতযুক্ত এক, শতে। অ, আ, হর্ষই উ, এ, ও প্রভৃতি স্বরের পর একার থাকলে
সেই একার বিকৃত হয়, যেমন ভালো যুক্ত এ ভালো হয়, আলো যুক্ত এ আলোয়, মানে উন্তস্ত অ হয়ে যায়। সংস্কৃত সন্ধির অনুকরণে বাংলা স্বরসন্ধি হয়, যেমন বাপযুক্ত অন্ত বাপান্ত, মানে অযুক্ত অ বা অযুক্ত আ, যেটা সংস্কৃত থেকে এসছে। আমরা একদম প্রথমে যে স্বরসন্ধি ভাগ করলাম। বাংলা ব্যঞ্জন সন্ধির নিয়মাবলী: পরপদের প্রথম বর্ণ ব্যঞ্জন হলে পূর্বপদের শেষ স্বর লোপ পায়, যেমন বরযুক্ত দাদা বরদাদা, ওটা কি হয়ে যায় বরদা। কালযুক্ত শীতে কাল শীতে। পরপদের প্রথম বর্ণ ঘোষ বর্ণ হলে, আমরা বর্ণের ভাগে শিখেছিলাম যে স্পর্শ বর্ণগুলোর মধ্যে ঘোষ বর্ণ, অঘোষ বর্ণ, এগুলো শিখেছিলাম, যেগুলো কি ঘর্ষণ জাতীয়, অর্থাৎ একটু টেনে উচ্চারণ হয়। তাহলে পরপদের প্রথম বর্ণ ঘোষ বর্ণ হলে পূর্বপদের শেষ ব্যঞ্জনের লোপ হয়, যেমন জগৎ যুক্ত জন জগৎজন, জগৎ যুক্ত মোহন জগমোহন। পরপদের প্রথম বর্ণ ঘোষ বর্ণ হলে পূর্বপদের শেষ অঘোষ ব্যঞ্জনটির স্থানে ঘোষ হয়। তাহলে কি হয়ে যায় অঘোষটা, যেমন ডাকঘর হয়ে গেল ডাকঘর, কটা গ হয়ে গেল, তার মানে কি হয়ে গেল ঘোষ ছিল অঘোষ হলো। পরপদের প্রথম বর্ণ অঘোষ হলে পূর্বপদের শেষস্থ ব্যঞ্জন বর্ণটি স্বরশূন্য অঘোষ হয়। রাগ যুক্ত করেছে রাগ করেছে, বর যুক্ত ঠাকুর বর ঠাকুর। তালবস্য পেটকাটা মূর্ধন্য দন্তেস্ব পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত চ স্থানে তালবস্য হয়। পাঁচ যুক্ত স পাঁচস, পাঁচ যুক্ত ষোলং পাঁচ ষোলং। পরপদের প্রথমে চ বর্গের বর্ণ থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ত বর্গের বর্ণের সহিত মিলিয়ে যায়, যেমন কি সাত যুক্ত জন্ম সাত জন্ম। স্বরবর্ণের পর ছ থাকলে ছ স্থানে সংস্কৃত ব্যঞ্জন সন্ধির অনুরূপ চয় ছয়, যেমন বি যুক্ত ছিরি বিচ্ছিরি চয় ছয়, যেটা সংস্কৃত ব্যঞ্জনের নিয়ম। পরপদের প্রথম বর্ণ ব্যঞ্জন বর্ণ হলে পূর্বপদের শেষ বর্ণ র সেই ব্যঞ্জনে পরিণত হয়, যেমন চার যুক্ত টি চারটি, কর যুক্ত না কান্না, মানে সেম সেম হয়ে যায়। এই হচ্ছে আমাদের টোটাল সন্ধি। আমরা এটাকে ভালো করে প্র্যাকটিস করব, যা যা করালাম এইগুলোকে ভালো করে দেখব। এই নিয়মগুলোই কিন্তু তোমাদেরকে পরবর্তী ক্ষেত্রে মনে রাখতে লাগবে, যেটা সেটা হচ্ছে উদাহরণগুলো। এই উদাহরণগুলো কিন্তু কাজে লাগবে, এবং উদাহরণগুলো যদি মাথায় রাখো তবেই কিন্তু আনসার ভালো করে দিতে পারবো। আর কোনো প্রশ্ন আছে?